মিটিং রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি। জি ভাই। ওকে, ঠিক আছে। তো বেসিক্যালি এতদিন গত 2টা দিন আমরা হচ্ছে তোমাদের লিমিটের জন্য যত ধরনের থিওরি দরকার, যত ধরনের বেসিক আলোচনার প্রয়োজন ছিল সেগুলো আমরা করে ফেলছি, তাই না? হ্যাঁ, এখন আর সাউন্ড ক্লিয়ার। এখন ক্লিয়ার, তাই তো? একদম ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের বেসিক গুলো আমরা দেখে ফেলছি লিমিটের, এবং লাস্ট হচ্ছে আমরা কি দেখছিলাম? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু জি থিওরেম, ভাই। তাই না? এলএমবিটি। হ্যাঁ। তো আমি তোমাদের এটা আসলে এই টপিকটা হচ্ছে একটা আন্ডাররেটেড টপিক, বুঝছো? আন্ডাররেটেড মানে জানো? না ভাই। এটা মানে হচ্ছে এই টপিকটার গুরুত্ব আছে বাট দাম পায় না, মানে সে তার যোগ্যতা অনুযায়ী দাম পায় না, ঠিক আছে? জি। তো এই কারণে দেখবা বইয়ে এইটা রিলেটেড প্রবলেমও খুব কম, সর্বোচ্চ মনে হয় 1টা 2টা আলোচনা করা করা মানে করে দিছে শুধুমাত্র দায় সারার জন্য। তো তোমরা আশা করি বেশি প্রবলেম সলভ করবা এটা থেকে। হচ্ছে কেতাব স্যারের বইয়েও দেখবা, আর হচ্ছে তোমাদের যদি কাছে যদি বুয়েট মানে বুয়েট গণিত বইটা থাকে জয়কলির, তো ওইটা দেখলেও আসলে অনেক প্রবলেম পাইয়া যেতে পারো, ঠিক আছে? তো আমিও তোমাদের জন্য একটা প্রবলেম আলোচনা করতেছি, মানে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তো আশা করি জিনিসটা ভুলো নাই কি ছিল। যে জিনিসটা ছিল এইরকম, যে যদি একটা ফাংশন থাকে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে কন্টিনিউয়াস, এ এবং বি লিমিটের মধ্যে, লিমিট না সরি রেঞ্জ মানে ডোমেনের মধ্যে, তখন এই দুইটা ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি একটা সরল রেখা দিয়ে যোগ করি, তাহলে মিনিমাম এদের মাঝখানে এমন একটা বিন্দু, মিনিমাম একটা আমি বিন্দু পাবোই যেই বিন্দুর ঢাল এই দুইটা সরল রেখার সমান হবে। খেয়াল করে দেখো, এখানে 2টা বিন্দু পাচ্ছি আমি, যে 2টা সরল রেখার ঢাল এই সবুজ রেখাটার সমান হচ্ছে, ঠিক আছে? মিনিমাম একটা আমি পাবোই, একাধিকও পাইতে পারি, কোনো সমস্যা নেই। তো এটাই তো ছিল আমাদের আলোচ্য বিষয়, তাই না? জি ভাই। আচ্ছা, তো চলো আমরা একটা প্রবলেম দেখি, এটা রিলেটেড হচ্ছে এক্সারসাইজ, দেখে ফেলি। তো প্রবলেমটা হচ্ছে তোমার বইয়ের থেকেই দেখি, যে বইয়ে যেটা আছে দেয়া আছে একটা ফাংশন f of x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার x x মাইনাস 2, ঠিক আছে? অলরেডি তোমাদের ফিজিক্স পড়ার কারণে তোমাদের মাথায় অলরেডি একটা জিনিস জানা আছে, যে ddx of x to the power n, এটার ভ্যালুর জন্য কত করছিলাম আমরা? nx to the power n-1। হ্যাঁ, দারুণ। এটা আমরা আপাতত মাথায় রাখি সূত্র হিসেবে, বাট একটু পরে হচ্ছে আমরা এটা ডিরাইভেশন দেখব, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা খেয়াল করে দেখো তো, দেয়া আছে একটা ফাংশন এইটা, এবং বলে দিছে যে এই ফাংশনটা হচ্ছে তোমার এত রেঞ্জের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে, কন্টিনিউয়াসলি চিন্তা করতে হবে 1 থেকে 2 এর মধ্যে ইনপুট, ঠিক আছে? অর্থাৎ এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো আমাকে বলছে যে একটা বিন্দু সি বের করো, যেই সি বিন্দুর জন্য এই সি বিন্দুটা বের করো, কত হবে এইটার ভ্যালু, যার জন্য হচ্ছে তোমার এই সবুজ সরল রেখাটার ঢালের সমান হবে, এরকম একটা বিন্দু বের করো। ওই বিন্দুটা, কোশ্চেনটা বুঝতে পারছো? একবার বলেন ভাই। মানে কোশ্চেনটা হচ্ছে একটা ফাংশন দেয়া আছে এইটা, যে ফাংশনটা তোমার মানে বলে দেয়া আছে ডোমেনটা 1 থেকে 2 এর মধ্যে, এটা কন্টিনিউয়াস বলে দেয়া আছে, ঠিক আছে? এখন এই 1 আর 2 এর মাঝখানে একটা বিন্দু সি বের করো, যেই সি বিন্দুতে ঢালটা এই 1 আর 2 এর সংযোগকারী সরল রেখার ঢালের সমান হবে, ঠিক আছে? এখন বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো ল্যাগ্রাঞ্জের মিন ভ্যালু থিওরেম থেকে আমরা জানি যে ম্যাক্সিমাম ভ্যালু দুইটার বিয়োগফল ডিভাইডেড বাই তোমার এইটার বিয়োগফল ইজ ইকুয়াল টু হবে তোমার এফ অফ সি ড্যাশ, তাই না? জি ভাই। তো আমার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, আমি গুণ করে দেই ভিতরে, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স। এখন যদি এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো? 2টা সামনে চলে আসবে, আর বাকি থাকবে কি 2, তাই না? জি। তো এইটার ভিতর যদি আমি সি ইনপুট দেই, সি যদি ইনপুট দেই, তাহলে জাস্ট এক্স এর জায়গায় কি চলে আসবে? সি চলে আসবে, তাই না? তার মানে এফ অফ
সি হবে হচ্ছে তোমার টোয়াইস সি মাইনাস 2। তো এই শর্তটা বা এলএমভিটির যে শর্তটা ছিল এটা আমাকে কি বলতেছে যে এখানে খেয়াল করে দেখো এ এর ভ্যালু হচ্ছে 1 আর বি এর ভ্যালু হচ্ছে কি 2। তাহলে আমি বলতে পারি এই মানগুলো যদি বসাই বি এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস এ এর ভ্যালু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। আর এফ অফ সি প্রাইমের ভ্যালু অলরেডি আমি বের করছি, তো সেটা হচ্ছে তোমার টোয়াইস সি মাইনাস 2। তো এফ অফ 2 এর ভ্যালু কত খেয়াল করে দেখো, এটা ফাংশনের ভেতর আমাকে ইনপুট দিয়ে দেখতে হবে। জি ভাই এফ অফ 2 এই যে এইটার ভেতর আমি এফ অফ 2 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, তাহলে আসতেছে তোমার 2 এর স্কয়ার 4 আর 2 এর স্কয়ার 4, মানে 2 ইনটু 2 4, তাহলে আসতেছে 0 এফ অফ 2। আর এফ অফ 1 কত আসতেছে, 1 এর স্কয়ার হচ্ছে তোমার 1 আর 2 ইনটু 1 হচ্ছে 2, মানে মাইনাস 1 আসতেছে। তাহলে আমি যদি ভ্যালুটা এখানে বসাই তাহলে খেয়াল করে দেখো কি আসতেছে, এইটা হচ্ছে 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু টোয়াইস সি মাইনাস 2। তো এটা নিয়ে যদি ফার্দার আমি কাজ করতে চাই, মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস, আর 1 বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ইজ ইকুয়াল টু টোয়াইস সি মাইনাস 2। আমার দরকার হচ্ছে সি এর ভ্যালু, তাহলে আমি 2টাকে এই পাশে নিয়ে গেলে সেটা হয়ে যাবে তোমার প্লাস 3, আর এইটার সাথে যে 2টা ছিল সেটা দিয়ে যদি ভাগ করে দেই সি এর ভ্যালু পাবো হচ্ছে 3/2, which is আমার অ্যান্সার। তার মানে তুমি এই ফাংশনের মধ্যে 1 আর 2 এর মাঝামাঝি অর্থাৎ 1.5 1.5 এই বিন্দুটাতেই তুমি কি পাবা, এই এই দুইটার সরল রেখার সংযোগকারীর যেটা ঢাল, এই এত বিন্দুতেই তুমি সেই ঢালটার সমান পাবা। ঠিক আছে, তোমরা চাইলে হচ্ছে ডেসমোসে এই গ্রাফটা প্লট করে দেখতে পারো। ঠিক আছে, ভাই কি বললেন সফটওয়্যারটার নাম? মানে ডেসমোস আমি তোমাদেরকে গ্রাফ সিমুলেট করে দেখাইছিলাম না প্রথম ক্লাসে, মানে আমি তো তোমাদেরকে গ্রাফ দেখাইছিলাম প্রথম ক্লাসে লিমিট বোঝানোর সময়, তাই না? একটা সফটওয়্যার ব্যবহার করে জি দেখাইছিলাম ভাইয়া না, ওই সফটওয়্যারটার জি নাম হচ্ছে ডেসমোস। একদম ফ্রি সফটওয়্যার, চাইলে মোবাইলেও অ্যাপ ইনস্টল করতে পারো বা ওয়েবসাইট থেকেও ব্রাউজ করতে পারো। ঠিক আছে, ওকে। তো লিমিটের এই প্রবলেমটা, ওই কি বলে এলএমভিটির এই প্রবলেমটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া আচ্ছা, তো যদি মানে বুঝতে পারো তাহলে চলো এখন আমরা হচ্ছে লিমিটের ম্যাথে চলে যাই। ঠিক আছে, তো লিমিটের ম্যাথ করানোর আগে হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে তো আশা করি ভালো ধারণা আছে, তাই না? জি ভাইয়া জি হ্যাঁ, কেননা ক্যালকুলাস করতে আমাদেরকে একদম পদে পদে ত্রিকোণমিতির সম্মুখীন হইতে হবে, এবং ত্রিকোণমিতি ভালো পারা ছাড়া তোমার এই ক্যালকুলাস ভালো পারাটা খুব টাফ, খুব টাফ। ঠিক আছে, তো এখন আমরা একটা ম্যাথ করি, সেটা হচ্ছে তোমাদের লিমিটের হাতে খড়ির ম্যাথ। এটা প্রায় সব টিচাররাই তোমার লিমিট করানোর আগে এটা করায়। সেই সেই ম্যাথটাই আমরা করব এখন। এক্সারসাইজ যে বলা আছে লিমিট x টেন্ডস টু a, ফাংশনটা হচ্ছে x হোল টু দি পাওয়ার 5/2 মাইনাস a হোল টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। কোশ্চেনটা দেখতে পাইছো? জি আচ্ছা, এটা বিভিন্ন প্রসেসে করা যায়, তো আমরা একটা সিম্পলিফাইড মেথডে করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমরা অলরেডি এই জিনিসটা জানি যে এখানে x টু দি পাওয়ার 5/2 আছে, এটার মানে হচ্ছে তোমার রুট ওভার x, এটার পাওয়ার কি হাফ, তাই না? জি ভাইয়া এর ক্ষেত্রেও সত্য। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো। সাধারণত কোনো মানে প্রবলেমের মধ্যে রুট বা তোমার কিউবিক রুট বা এই রুট টাইপের জিনিসগুলা থাকলে আমাদের ক্যালকুলেশনে অনেক সময় মেন্টালি আমরা ব্যাকওয়ার্ডে চলে যাই। তো দ্যাটস ওয়াই এগুলো যদি আমরা এলিমিনেট করতে পারি, শুধু পাওয়ার রাখলে জিনিসটা অনেক ক্লিন দেখা যায় এবং মেন্টালি আমরা কি বলে একটু সাপোর্ট পাই বা ভাল লাগে আর কি। এই কারণে আমরা এই জিনিসটা করব যে খেয়াল করে দেখো রুট ওভার এক্স এটাকে আমরা ধরে নিব হচ্ছে ওয়াই, আর রুট ওভার এ এটাকে ধরে নিব হচ্ছে আমরা বি। আমি কি বুঝাইতে পারছি?
রুটগুলোকে আমরা আপাতত অন্য একটা চলকে কনভার্ট করে নিছি, ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো, x কে y ধরছি, a কে b ধরছি, দ্যাটস ওয়াই লিমিট যে x টু দি পাওয়ার x টেন্ডস টু a বা x এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এই লিমিটটাও চেঞ্জ হবে অবশ্যই। যদি x আমার a এর কাছাকাছি যায়, তাহলে আমার y কিসের কাছাকাছি যাবে? y অবশ্যই b এর কাছাকাছি যাবে, তাই না? কারণ সিম্পলি তোমরা চিন্তা করো যে x ইজ ইকুয়াল টু যদি তোমার y হয় রুট ওভার x, তাহলে x এর ভ্যালু যদি তোমার a এর কাছাকাছি যায়, তাহলে টোটাল ভ্যালুটা রুট ওভার a এর কাছাকাছি যাবে। আর রুট ওভার a ইজ ইকুয়াল টু কি b, তার মানে y এর ভ্যালুটা আসলে b এর কাছাকাছি যাইতে যাচ্ছে। এই চেঞ্জটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া বুঝতে জি পারছি। ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এইটাকে হচ্ছে ট্রান্সফর্ম করে ফেলবো, যে লিমিট কোনটা কোথায় যাবে এটা পরে বসাচ্ছি। জাস্ট রুট ওভার x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5 কে আমরা হচ্ছে লিখতে পারি y টু দি পাওয়ার 5 মাইনাস এখানে লিখতে পারি b টু দি পাওয়ার 5, আর নিচে আছে আমার সিম্পলি এটা হচ্ছে y আর এটা হচ্ছে কি তোমার b। তার মানে আমি এখানে লিমিটটা বসাই দিতে পারি y টেন্ডস টু b। এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা করে আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন এইটা বুঝার ফলে তোমরা বাকিটা জানো, যে দেখবো হচ্ছে, দেখো যদি b বসাই তাহলে কি হয়, b টু দি পাওয়ার 5 মাইনাস b টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই b মাইনাস b, তার মানে 0/0 ফর্ম আইসা পড়তেছে, যেটা আমরা কখনোই এক্সপেক্ট করি না। এই ধরনের ফর্ম আমরা আনতে চাই না। দ্যাটস ওয়াই আমাদেরকে এই লিমিটিং ভ্যালুর যে কাটাকাটি টাইপ বা মোকাবেলা, এগুলো আমাদের একটু করতে হবে। তাইলে আমরা করতেছি লিমিট y টেন্ডস টু b ইজ ইকুয়াল টু, কি করা যায় খেয়াল করে দেখো, এইটা তোমার উৎপাদকের সূত্রে তুমি ভাঙাইতে পারো। তুমি y টু দি পাওয়ার 5 মাইনাস y b টু দি পাওয়ার 5 কে লিখতে পারো y মাইনাস b ইনটু y টু দি পাওয়ার 4 প্লাস y, y এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার 1 বাড়বে, y এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার 1 বাড়বে, y এর পাওয়ার 1 কমবে, b এর পাওয়ার 1 বাড়বে, আর আলটিমেটলি হবে তোমার b টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে আছে তোমার y মাইনাস b, ঠিক আছে? এই ফর্মুলাটা তো তোমরা জানো, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো ওয়েল এই ফর্মুলাটা যদি আমাদের জানা থাকে তাহলে খেয়াল করে দেখো, উপরেও y মাইনাস b নিচেও y মাইনাস b, তাহলে y মাইনাস b কি মোকাবেলা, তো চলে গেল। তো চলে গেলে আলটিমেটলি আমার থাকতেছে লিমিট y টেন্ডস টু b ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 প্লাস y কিউব b প্লাস y স্কোয়ার b স্কোয়ার প্লাস y b কিউব প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক আছে? এখন সিম্পলি তুমি যদি y এর জায়গায় b বসাই দাও, বা অ্যাকচুয়ালি যেটা আমরা করি আর কি, তখন দেখো আর কোনো সমস্যা আসতেছে না, 0/0 বা ইনফাইনাইট এই প্রবলেম হচ্ছে না। তখন কি হচ্ছে খেয়াল করে দেখো, b টু দি পাওয়ার 4 প্লাস b কিউব ইনটু b প্লাস b স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b ইনটু b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে সবগুলা খেয়াল করে দেখো, গুণ করলে b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 হচ্ছে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা b টু দি পাওয়ার 4 পাচ্ছি, তার মানে 5 b টু দি পাওয়ার 4। আচ্ছা, এখনো আমার ম্যাথটা কমপ্লিট হয় নাই, কেননা সবকিছু আমাকে আলটিমেটলি a তে নিয়ে যাইতে হবে। আর a ইজ ইকুয়াল টু আমরা কি জানি, রুট ওভার a ইজ ইকুয়াল টু b ধরছিলাম না, তার মানে আমার 5 ইনটু রুট ওভার a হোল টু দি পাওয়ার b, তোমার পাওয়ার 4 বসালে আলটিমেটলি আসে 5 a স্কয়ার। এটাই আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? জি। এই তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। হ্যাঁ, এইটা হবে আমার অ্যান্সার। তো লিমিটের ম্যাথগুলা এভাবে করতে পারো। এই ম্যাথটা অবশ্য অনেক সহজ ছিল, দ্যাটস ওয়াই খুব সহজে করে ফেলা গেছে। আচ্ছা, ঠিক আছে, তো উদাহরণের ম্যাথগুলো আমি আর দেখাবো না, কেননা বাকিগুলো তোমরা নিজেরা করে নিবে। আর তোমরা জানো অলরেডি যে আমি ম্যাথ বেশি করাই না, কেননা আমি যদি সব করে দিই তুমি করবা কি, তাই না? থিওরি আমরা রিগোরাসলি আলোচনা করব, যতটুক ডেপথে যাওয়া দরকার থিওরির আমরা ততটুক ডেপথে যাব, বাট প্র্যাকটিসটা একটু তোমাদের করতে হবে, ঠিক আছে? আমি বই থেকে তারপরেও আরেকটা ম্যাথ করাই দিচ্ছি। এই ম্যাথটা হচ্ছে একটু প্যারা দিতে পারে। তোমাদের বইয়ের ম্যাথ নাম্বারটা কই গেল, তোমাদের বইয়ের 40 নাম্বার যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা তোমাদের একটু একটু প্যারা দিতে পারে, দ্যাটস ওয়াই এটা করাই দিব না,
এটা একটু চিন্তা করে নিজেরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। তারপর হচ্ছে 36 নাম্বার ম্যাথটা যেটা আছে এটা একটু ইন্টারেস্টিং ম্যাথ। কোন এটা ক্যাতাব স্যারের বই? না 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 এসইউ স্যার, তোমরা তো এসইউ স্যারই পড়ো তাই না? এই তোমাদের কি লিমিটের সব ম্যাথ করা শেষ নাকি? প্রথম পয়েন্টের শেষ ভাই মোটামুটি। মানে 9.1 শেষ? জি ভাই আমার শেষ হয় নাই। আচ্ছা ঠিক আছে, শেষ হলে তো ভালো। আমার আর না শেষ হয়নি। আচ্ছা প্যারা নাই। তো এসইউ স্যারের বইয়ের আমি কিছু নাম্বার বলে দিচ্ছি, যে এই নাম্বারের ম্যাথগুলো আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য সাধারণ জি ভাই গতানুগতিক ম্যাথের চাইতে এগুলা একটু আলাদা। যেমন এইখানে এইটা কেন পপ আপ করলো আবার? যেমন এইখানে একটা ম্যাথ আছে, 17 নম্বর ম্যাথটা আর 18 নম্বর ম্যাথটা, এটা গতানুগতিক মেথডে না করে খুব সুন্দর একটা মেথডে করা যায়। দ্যাটস ওয়াই এইখান থেকে আমি একটা তোমাদেরকে করায় দেখাই দিব যে কিভাবে খুব সহজে এই ম্যাথটা করা যায়। তারপরে হচ্ছে তোমার 36 নাম্বারটা, এটা তোমাদের একটু প্যারা দিতে পারে। তারপরে হচ্ছে 40 নাম্বারটা, এই ম্যাথটা অনেক সহজ, বাট ওই যে একটু ইন্টারচেঞ্জ করা লাগে, এই কারণে পোলাপাইন অনেক সময় ভুলে গেলে আর ম্যাথটা করতে পারে না। তারপরে হচ্ছে আরো কয়েকটা ম্যাথ আছে, আমি ম্যাথ আসলে কখনোই দাগাই টাগাই দেই না। তো দ্যাটস ওয়াই এগুলো ইন্টারেস্টিং ম্যাথ, আমি দাগাইতেছি না, অবশ্যই দাগাইতেছি না, আমি বলতেছি এগুলা আপাতত আমার ইনস্ট্যান্ট যেগুলো চোখে পড়ছে এগুলোর মধ্যে এই ম্যাথগুলো ইন্টারেস্টিং। ঠিক আছে, তো চলো আমরা এদের মধ্যে থেকে কোনো একটা ম্যাথ করার চেষ্টা করি। তো আমি তোমাদের হচ্ছে 17, 17, 18টা একটু দেখাই দেই এই ম্যাথের। এই ম্যাথটা তোমরা চাইলে ধারাটা ভাঙায়া করতে পারো। ম্যাথটা প্রথমে লিখি, যে দেয়া আছে লিমিট x টেন্ডস টু 0 তোমার e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই x। ঠিক আছে, তো সাধারণত আমরা কি জানি, ই এর একটা ধারা আছে তাই না? ই এর ধারা এটা তো আমরা জানি তাই না? 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস, এভাবেই তো চলতে থাকে না ধারাটা? জি ভাই তো তোমরা চাইলে এই ম্যাথটা ধারা বসায়ও করতে পারো, কিন্তু এই ম্যাথটা ধারা বসায় না করে যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করি, যে আমরা অলরেডি একটা ফর্মুলা জানি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত 1, এই ফর্মুলা আমরা জানি না? জি ভাই জানি। এই ফর্মুলাটা দিয়ে করলে এই ম্যাথটা খুব সহজে হয়ে যায়। কিভাবে খেয়াল করে দেখো, আমরা জাস্ট লিমিটের জায়গায় লিমিট রাখলাম, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, আমার এরকম -1 বাড়তি আনা লাগবে তাই না? তো আমি একটা -1 বাড়তি আনলাম, মাইনাস আছে e টু দি পাওয়ার x মাইনাস x। তো এখন -1 বাড়তি আনার ফলে আমাকে তো এটা আবার মিনিমাইজ করতে হবে, দ্যাটস ওয়াই আমি +1 যদি আনি। তোমাদের কারো কোনো কি আপত্তি আছে এখানে? না ভাই হ্যাঁ, একদম যা ছিল তাই আছে, জাস্ট -1 আনছি +1 আনছি, দুইটা মিলে আলটিমেটলি আমার আগের জিনিসটাই দিবে, তার মানে এখানে কোনো প্রবলেম আমাদের নাই। তো এইখানে যদি আমি হালকা একটু সিম্পলিফিকেশন করি, খেয়াল করে দেখো, যে আমি যদি এভাবে জিনিসটাকে রাখতে চাই, যে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x, দেখো তো এই ট্রান্সফরমেশনটা ঠিক আছে কিনা? জি ভাই ঠিক আছে ভাই। হ্যাঁ, এই ট্রান্সফরমেশনটা ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখা দরকার, আমার এই ফর্মুলাতে ই এর উপর যা ছিল পাওয়ার হিসেবে নিচে এক্স্যাক্টলি কি থাকতে হচ্ছে, সেই জিনিসটাই থাকতে হচ্ছে তাই না? তো এইখানে ই এর উপর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স, এইখানে আছে প্লাস এক্স, দ্যাট মিনস এটাকে আবার মাইনাস বানাইতে হবে। একটা বাড়তি মাইনাস নিয়ে আসলে এখানে কি দিতে হবে, তাহলে আমার প্লাস Plus। দিতে হবে না? এই বুঝতে পারছো, এই কনভার্সনটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা জানি যে যোগফলের মধ্যে হচ্ছে আমরা লিমিট কি করে দিতে পারি, চাইলে ভাগ করে দিতে কমন পারি। করে দিতে পারি। তাইলে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x প্লাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 বাই মাইনাস x। তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত আসে খেয়াল করে দেখো, এইটার ভ্যালু 1, এটার ভ্যালু 1 2,
এটা হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? জি। হুম। তো এইভাবে তোমরা করতে পারো। দেখো কয় লাইন লাগলো মাত্র ১, ২, ৩। ৩ লাইনে ম্যাথটা হয়ে গেছে। কিন্তু ধারা ভাঙায় করলে হয়তো ম্যাথটা আরেকটু বড় হইতো আরকি। তো এইভাবে আসলে লিমিটের ম্যাথগুলো গতানুগতিকভাবে না করে তোমরা একটু মাথা খাটায় কইরো। তাহলে দেখবা মোটামুটি অনেক খুবই ইন্টারেস্টিং সলিউশন পাবা। বুঝাইতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম যেটা বলছিলাম আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। সেটা হচ্ছে তোমার প্রবলেম নাম্বার 40 বা 40 নাম্বার প্রবলেমটা। সেটা হচ্ছে দেয়া আছে, এটা অবশ্য একটা ইনফাইনাইট লিমিটের প্রবলেম, যে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা লিমিট বের করতে বলছে। ঠিক আছে, এই ম্যাথটা করার জন্য আমার মাথায় একটা ফর্মুলা রাখা লাগবে, যে জিনিসটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটার ভ্যালুর জন্য কত ছিল? 1। 1। এই ফর্মুলাটা আমার মাথায় রাখা লাগবে এই ম্যাথটা করতে হইলে। তো কিভাবে করব খেয়াল করে দেখো, এখানে হালকা একটু কনভার্সনের প্রয়োজন আছে। আমরা একটা কাজ করব, এই সাইনের ভিতরে যা আছে এটাকে আমরা চাইলে থিটা ধরতে পারি, তাই না? কারণ এটা তো একটা কোণ, তাই তো? এটাকে আমরা ধরলাম থিটা। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি হালকা আর গুণন করি, তাহলে b বাই থিটা এইটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 2 টু দি পাওয়ার x, তাই না? অবশ্যই এটা লেখা যায়। এখন খেয়াল করে দেখো, যখন আমি 2 টু দি পাওয়ার x এটাকে থিটা দ্বারা কনভার্ট করে ফেললাম, তাহলে আমার এখানে লিমিটটাও কি থিটা দিয়ে কনভার্ট করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এইখানে থিটা ইজ ইকুয়াল টু আমি লিখছি b বাই 2 টু দি পাওয়ার x। এখানে x এর ভ্যালু যদি তোমার ইনফিনিটির দিকে যায়, তাহলে থিটার ভ্যালুটা কোথায় যায়? b বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই b বাই ইনফিনিটি হুইচ ইজ নিয়ারলি 0, তাই না? তার মানে থিটা হবে টেন্ডস টু 0 when x টেন্ডস টু ইনফিনিটি। আশা করি এই কনভার্সনটা বুঝতে পারছো। তাহলে জাস্ট আমরা এখন কনভার্সনের জায়গায় বসাই দিব। কিভাবে খেয়াল করে দেখো, লিমিট তোমার থিটা হবে অ্যাকচুয়ালি থিটা টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার x এর ভ্যালু আমরা জানি, এটা হচ্ছে b বাই থিটা, আর sin b বাই 2 টু দি পাওয়ার x এটা ইজ ইকুয়াল টু আমরা ধরছিলাম sin থিটা, তাহলে এটা হয়ে যাবে sin থিটা। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি b তো আমার কনস্ট্যান্ট, bটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে আসতেছে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইড বাই থিটা, তার মানে এই টোটাল টার্মটার ভ্যালু হচ্ছে 1। আলটিমেটলি আমি এই টার্মটার ভ্যালু পাচ্ছি b, which is my answer। ঠিক আছে, এই ম্যাথটা বুঝতে পারছো কিনা বলো? জি ভাইয়া জি। বুঝতে আচ্ছা, তো এইভাবে বেসিক্যালি হচ্ছে তোমরা চেষ্টা করে করে লিমিটের ম্যাথগুলা করে ফেলতে পারবা। ঠিক আছে, তো আরো কি ম্যাথ দেখাই দেওয়া লাগবে লিমিটের, নাকি বাকিগুলো তোমরা ট্রাই করবা? আপনার এই ইচ্ছা ভাইয়া। আচ্ছা, আমার ইচ্ছা হইলে আমি আর করাবো না, কারণ আমি এর চেয়ে বেশি ম্যাথ আর করাই না। ঠিক আছে, যদি প্রবলেম হয় দেন অবশ্যই তোমরা আমাকে জানাবা, প্রবলেমগুলো সলভ করে দিব। ঠিক আছে, বাট সবগুলা ম্যাথ তোমাকে ট্রাই করতে হবে। কথা কি ক্লিয়ার? জি হ্যাঁ, জি। সবগুলা তোমরা নিজেরা অ্যাটেম্প্ট করবা, এবং যেগুলো প্রবলেম থাকে সেগুলো মার্ক করে রাখবা। হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ওই প্রবলেমগুলো সলভ করব, কোনো প্রবলেম নাই। বাট তুমি যেন অ্যাটেম্প্ট করছো এটা যেন আমি শিওর হই। ঠিক আছে, আচ্ছা, তো তাইলে চলো হচ্ছে আমরা আমাদের নেক্সট থিওরিতে চলে যাই। এখন হচ্ছে আমরা লিমিটের সাহায্যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা দেখব। ঠিক আছে, লিমিটের সাহায্যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা দেখার ট্রাই করব। ঠিক আছে, ওকে, লিমিটের সাহায্যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা দেখব। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, আমরা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশনের আলোকে মানে কি বলে লিমিটের আলোকে ডিফারেন্সিয়েশনটা দেখব। অলরেডি আমরা এই জিনিসগুলো সম্পর্কে ধারণা নিয়ে নিয়েছি যে লিমিট জিনিসটা আসলে কি, সে কোন টাইপের কনসেপ্ট আমাদেরকে দেয়। তো ফার্দার সেটাতে ডিপ অ্যানালাইসিস করার আগে আমরা চলো আবার ফাংশনের গ্রাফ রিলেটেড কিছু আলোচনা বা কনসেপ্ট ক্লিয়ার করে নিই। ঠিক আছে, আমরা জানি ডিফারেন্সিয়েশন মানে কি বের করা বলতো। ঢাল বের করা। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে তোমার সংক্ষেপেই লিখলাম, এটা মানে হচ্ছে স্লোপ বের করা। ঠিক আছে, পার্টিকুলার স্লোপ বা ঢাল, পার্টিকুলার কোন একটা পয়েন্টের ঢাল বের করা। তো এখন চিন্তা করো, একটু পর আমি এইটাতে একটা অ্যাডজেক্টিভ ইউজ করব ডিফারেন্সিয়েশনটাকে ভালোভাবে ডিফাইন করার জন্য। এই অ্যাডজেক্টিভটা কি হবে এইটা বোঝার জন্য আমাদের এই লিমিটের কনসেপ্টটা বোঝা দরকার ভালো করে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো, আমি চলো একটা ফাংশন আঁকতেছি, এরকম এরকম একটা ফাংশন সাপোজ আমি আঁকলাম। ঠিক আছে, তো এখন খেয়াল করে দেখো, আমি কোন একটা মুহূর্তের সাপোজ মনে করো এই বিন্দুতে এই বিন্দুর ঢালটা আমি বের করতে চাই। ঠিক আছে, এই বিন্দুর ঢালটা আমি বের করতে চাই, তাহলে কি করা যায়? তো স্বাভাবিকভাবে ঢালের ক্ষেত্রে আমরা কি জানি, ঢাল হচ্ছে তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাই তো, তাই না? এটাই তো আমার ঢাল। তো আমি মনে করো হালকা একটু ডেল এক্স নিলাম, এখানে নিলাম সাপোজ, তাহলে এইটা হচ্ছে আমার ডেল এক্স, এটা হচ্ছে আমার ডেল ওয়াই। তো আলটিমেটলি আমি কি পাবো, একটা ঢাল পাবো। তো মোস্ট ইম্পর্টেন্টলি আমি যে ঢালটা পাইছি খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার এই সরল রেখাটার ঢাল, তাই না? এই তোমরা কি এটা বুঝছো যে আমরা যেই ঢালটা ক্যালকুলেশন করতেছি এইটা এই সরল রেখার ঢাল হয়ে গেছে? জি কেননা আমরা এই দুইটা বিন্দু নিয়ে কাজ করছি। বাট এইটা তো আমার এরকম ছিল না, আমরা যদি একটু জুম করে দেখি, জুম করে দেখি, এই তোমরা জুম দেখতে পাচ্ছ? জি আমরা যদি একটু জুম করে দেখি তাহলে খেয়াল করে দেখো, এখানে একটু একটু ডেভিয়েশন আছে। আমার সাদা লাইনটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লাইন, আর কমলাটা হচ্ছে আমার যেটা ঢাল আমি বের করছি। তার মানে আমি যেই ঢালটা পাইছি এটা আসলে একটা আমাকে অ্যাভারেজ ভ্যালু দিচ্ছে, আমাকে অ্যাকচুয়াল ডাটাটা আসলে দিচ্ছে না, কিছুটা তোমার বিচ্যুতি আছে, তাই না? এই বিচ্যুতিটা আমি কিভাবে কমাইতে পারি? ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। এই বিচ্যুতিটা কমানোর একটা ভালো প্রসেস হইলো যে এই জিনিসটা আমরা মাথায় রাখতে পারি যে কোনো বক্ররেখার অতি ক্ষুদ্র একটা অংশকে আমরা সরল রেখা হিসেবে বিবেচনা করতে পারি, তাই না? অতি ক্ষুদ্র একটা অংশকে আমরা সরল রেখা হিসেবে বিবেচনা করতে পারি। তো এইটা হচ্ছে একটা বক্ররেখা, এই যে সাদা অংশটা এটা একটা বক্ররেখা। তো আমরা চাইলে অতি ক্ষুদ্র একটা অংশ নিয়ে আলোচনা করি। মনে করো আমি দূরত্বটা কমে ফেললাম, তখন আমার বিন্দুটা আইসা পড়লো এই জায়গায়। ঠিক আছে, তখন যদি আমি এই বিন্দুর ঢালটা বের করতে চাই, তখন আমি এই সরল রেখার ঢালটা পাবো, উইচ ইজ নিয়ারলি, খুব ভালো অ্যাপ্রক্সিমেশন আমাকে দিচ্ছে। অর্থাৎ এই সরল রেখার ঢালটা যদি আমি বের করি, খেয়াল করে দেখো, তাহলে আসতেছে হচ্ছে এক্স এর পরিমাণ এতটুকু ডেল এক্স, আর ডেল ওয়াই এর পরিমাণ কি এতটুকু। ঠিক আছে, সাদাটা আর কমলাটা প্রায় মিলে যাচ্ছে, বাট এরপরেও ভালোভাবে মিলে নাই। তো তোমরা আসলে বুঝতে পারতেছো ভালো অ্যাপ্রক্সিমেশন আমি কখন পাবো, যখন আমি এই ডেল এক্স এর পরিমাণটা আস্তে আস্তে ছোট করতে 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 একদম শূন্যের কাছাকাছি করে ফেলবো। ঠিক আছে, একদম শূন্যের কাছাকাছি করে ফেললে তখন আসলে যে জিনিসটা ঘটে সেই জিনিসটা হচ্ছে, এই যে আমার এই যে বিন্দুটা আছে, সাপোজ এটাকে, যেই বিন্দুর ঢাল আমি বের করতে চাই এটাকে ধরলাম হচ্ছে পি বিন্দু, আর যে বিন্দুটাকে আমি নড়াচ্ছি সাপোজ এটাকে ধরলাম আমি কিউ বিন্দু। কিউ বিন্দুকে একবার এখানে নিছি, একবার এখানে নিছি, একবার এখানে নিছি, একবার এখানে নিছি, একবার এখানে নিছি। ডেল এক্সটাকে ছোট করতে 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 যদি আমি শূন্যের কাছাকাছি নিয়ে যাই ডেল এক্সটাকে, অর্থাৎ এই ক্ষুদ্র চেঞ্জটাকে, তখন এক সময় দেখা যাবে কিউ বিন্দুটা একদম পি বিন্দুর উপরে এসে পড়ছে, অর্থাৎ তারা একটা অপরটার উপর আপতিত হয়েছে। তখন তুমি যদি ঢালটা নাও, তাহলে আসলে তুমি দেখবা যে তুমি আসলে
আমি এই জায়গাটাকে জুম করে দেখাচ্ছি, এই জায়গাটাকে জুম করে দেখাচ্ছি, তখন তুমি দেখবা আসলে এই যে তুমি সাপোজ আমরা ধরছিলাম, এটাকে ধরছিলাম পি বিন্দু, এইটাতে যখন কিউ বিন্দু আপতিত হইছে তখন আসলে তুমি দেখবা যে তুমি আসলে এই বিন্দুর উপর সরল রেখা আঁকলে এটা আসলে এই বিন্দুর হয়ে গেছে এখন স্পর্শক। কি হয়ে গেছে? স্পর্শক। তো এখন স্পর্শকের ঢালটা যদি আমি নির্ণয় করি তাহলে খেয়াল করে দেখো, এই স্পর্শকের উপর প্রত্যেকটা বিন্দুর ঢাল কি সেম না? এবং যেহেতু এটা একটা সরল রেখা আর তাই প্রত্যেকটা বিন্দুর ঢাল সেম, আর এই স্পর্শকের উপরই কি একটা বিন্দু হচ্ছে আমার কাঙ্ক্ষিত বিন্দুটা। তার মানে এই সরল রেখার ঢালটা যদি আমি বের করে ফেলতে পারি তাহলে আমি এক্স্যাক্টলি আমার এই কাঙ্ক্ষিত বিন্দুটার ঢালও কি হয়ে যাবে, আমার বের হয়ে যাবে। তো এই মেথডটাই হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের জন্য বের করি। ডিফারেন্সিয়েশনের জন্য কি করি আমরা, খেয়াল করে দেখো, আমাদের ঢালের যেই সংজ্ঞাটা সেটা আমরা জানি যে ঢাল হচ্ছে তোমার কোন একটা ফাংশনের তোমার ডেল ওয়াই বাই ডেল এক্স। যখন আমরা এখানে একটা লিমিট বসাই যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, অর্থাৎ এই যে ডেল এক্সটা এটা একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র করে ফেলতেছি, তখন আসলে আমি এক্স্যাক্টলি একটা ছোট্ট বিন্দুর কি পেয়ে যাই, ঢালটা পেয়ে যাই। এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকেই আমরা সংক্ষেপে লিখি ডিওয়াই বাই ডিএক্স। বুঝাইতে পারছি? তার মানে ডিফারেন্সিয়েশন করা মানে একটা পয়েন্টের এই যে যেটা বললাম অ্যাডজেক্টিভ বের করব, একটা অ্যাডজেক্টিভ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ঢালটা বের করা। ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ঢাল, অর্থাৎ অ্যাভারেজ না নিয়ে একেবারে পিন পয়েন্টে এই বিন্দুর ঢালটা কত এইটা বের করাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। বুঝাইতে পারছি? তা এখন সিম্পলি যদি আমি তোমাদেরকে এইটা এই পোর্শনের জন্য একটু দেখাইতে চাই তাহলে খেয়াল করে দেখো, সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার একটা বিন্দু এক্স, আমি এইটা থেকে এই বিন্দুর ঢালটা বের করতে চাই, তাহলে স্বাভাবিক একটা বিন্দুর ঢাল তো হয় না, আমাদেরকে কি করতে হয়, পার্থক্য নিতে হয়। তো এইটার থেকে খুব ক্ষুদ্র একটা পার্থক্যের একটা বিন্দু নিলাম, ঠিক আছে? তো সাপোজ চিন্তা করো এই যে এই দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে এইচ, ধরলাম এইচ, তাহলে এই এইচটা যখন জিরোর কাছাকাছি হবে তখনই তো আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এই যে পেছনের বিন্দুটা আছে এটাকে যদি এক্স ধরো আর এটা থেকে যদি একটু আগায়া অর্থাৎ এক্স প্লাস এইচ পরিমাণ যাও, তাহলে ফাংশনের প্রথমের ভ্যালুটা ছিল এফ অফ এক্স, দ্বিতীয়টার ভ্যালু হবে কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ। ঠিক আছে? তো সিম্পলি ডেল ওয়াই কি হবে, আমার ডেল ওয়াই হবে তোমার এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আর তোমার ডেল এক্স কি হবে, ডেল এক্স হবে সিম্পলি তোমার এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এইটা হচ্ছে তোমার নতুন এক্স হইছে হালকা এক এইচ যোগ করার ফলে, আর এটা কি তোমার আগের এক্স ছিল। তো এক্স এর পরিবর্তনে এই এক্স এক্স মোকাবেলা থাকতেছে কি শুধু এইচ। তাহলে সিম্পলি যদি আমরা এইটাকে এই জায়গায় কনভার্ট করি তাহলে কি আসতেছে, লিমিট ডেল এক্স কে আমরা ধরে নিয়েছিলাম কি এইচ, অর্থাৎ পরিবর্তনটা এইচ ধরে নিছি, তাহলে লিমিট এইচ টেন্ডস টু জিরো, ডেল ওয়াই এর ভ্যালুটা কি, ডেল ওয়াই এর ভ্যালু হচ্ছে এইটা, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর ডেল এক্স এর ভ্যালু কত, ডেল এক্স এর ভ্যালু হচ্ছে এইচ, দ্যাট মিন্স এইচ। এটাকেই আমরা অ্যাকচুয়ালি বিস্তৃত ফর্মে লিখি ডি এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এই তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? জি এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আলোচনা করলাম আমরা। অলরেডি আমরা ফিজিক্সে কিছু হিন্টস পাইছি, বাট একদম ডিটেলসে আমরা আজকে দেখলাম যে ডিফারেন্সিয়েশনটা মানে কি। ডিফারেন্সিয়েশন আসলে টোটালি তোমার এই লিমিটিং ভ্যালুটা নিছি, যেখানে আমার ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমি এক্স্যাক্টলি ওই বিন্দুর ঢালটা বের করছি। বুঝাইতে পারছি? জি তো এইটাকে বলা হয় হচ্ছে আমার এই যে মূল নিয়মে অন্তরীকরণ করা। এই যে এই ব্র্যাকেটে হলুদ ব্র্যাকেটে যে আমরা লিখলাম এটাকেই বলা হয় মূল নিয়ম।
কি মূল মূল নিয়ম। মূল নিয়ম, মানে ডিফারেন্সিয়েশন করার বেসিক যেই নিয়মটা সেটাই হচ্ছে এটা। অর্থাৎ একটা ফাংশনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন মাইনাস ওই ফাংশনটার ওই বিন্দুর ভ্যালু ডিভাইডেড বাই ওই পরিবর্তনটা ইজ ইকুয়াল টুই হচ্ছে আমার ওই ফাংশনটার ডিফারেন্সিয়েশন। কন্ডিশন হচ্ছে যে পরিবর্তনটা একদম শূন্যের কাছাকাছি হইতে হবে, এটাই হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তো এইটার মাধ্যমে তোমরা চাইলে হচ্ছে বিভিন্ন জিনিসের ডিফারেন্সিয়েশন করতে পারো, বিভিন্ন জিনিসের ডিফারেন্সিয়েশন করতে পারো। তো আমি হচ্ছে মূল নিয়মে তোমাদেরকে একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করে দেখাই। সেটা হচ্ছে তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে এতদিন যে আমরা একটা ফর্মুলা শিখছি ddx x টু দি পাওয়ার n, এইটা হয় n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা কেন হয় এটা চলো আমরা মূল নিয়মে চাইলে দেখতে পারি। মূল নিয়মে আজকে এটা দেখব। তার মানে হচ্ছে মূল নিয়মে আমরা কি করব, ফাংশন f of x is equal to x to the power n এটাকে ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে? তো মূল নিয়মে ডিফারেন্সিয়েট করার জন্য আমার ফর্মুলাটা আবার খেয়াল করে দেখি। ফর্মুলাটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। এটাই তো আমার মূল নিয়মের সূত্র, তাই না? তো এখন এই জি মূল নিয়মের সূত্রটা আমি বসানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো, প্রথমটাতে লিমিট আসছে h টেন্ডস টু 0, আমার x এর জায়গায় প্রথমটাতে কি বসছে x plus h, তাহলে x টু দি পাওয়ার n এর জায়গায় কি হবে x plus h হোল টু দি পাওয়ার n মাইনাস f of x মানে x টু দি পাওয়ার n, তাহলে এখানে বসবে x টু দি পাওয়ার n, আর নিচে আছে শুধু h, বসলো শুধু h। ঠিক আছে? এখন এইখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটা জিনিস কমন নিব। কি কমন নিব খেয়াল করে দেখো, আমরা দ্বিপদী বিস্তৃতির একটা সূত্র পড়ছিলাম না, যে a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা চাইলে বিস্তৃত করতে পারি, তাই না? এটার ফর্মুলা তো আশা করি তোমরা জানো, তাই না? এই জানো কিনা বলো। জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। এখন এই ফর্মুলার মধ্যে যদি 1 প্লাস বি থাকতো তাহলে বিস্তৃতি করাটা আরো সহজ হয়ে যেত না আমাদের জন্য, একটা যদি 1 হয়ে যায়, তাই না? জি তাহলে আমরা এই টেকনিকটাই এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব যাতে আমাদের সহজে জিনিসটা হয়ে যায়। কি করব আমরা, খেয়াল করে দেখো, লিমিট h টেন্ডস টু 0, আমরা এখানে x কমন নিব। x কমন নিলে x টু দি পাওয়ার n বের হয়ে আসবে, আর এখানে থাকবে 1, আর এখানে থাকবে h বাই x হোল টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n ডিভাইডেড বাই h। এই কনভার্সনটা বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা অবশ্যই এই ফর্মুলাটা জানি যে 1 প্লাস বি হোল টু দি পাওয়ার n, এটাকে যদি ভাঙাই তাহলে আমরা এটা দ্বিপদী বিস্তৃত করলে যদি অসীম পর্যন্ত করি তাহলে পাই 1 প্লাস তোমার n বি প্লাস n ইন্টু n n মাইনাস minus 1 1 by 2 বাই 2 factorial ফ্যাক্টোরিয়াল b। বি টু দি পাওয়ার 2 প্লাস ডট 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 এভাবে চলতে থাকে। তা আমরা ঠিক এইখানেও একটা দ্বিপদী বিস্তৃত করার জন্য একটা টার্ম পাইছি, এইখানেও একটা টার্ম পাইছি, এটাকেও আমরা দ্বিপদী বিস্তৃত করব। কিভাবে? লিমিট h টেন্ডস টু 0, x টু দি পাওয়ার n আমার আছে, আর ভিতরে আমি মানে বিস্তৃত করলে 1 প্লাস n, এইখানে যেটা থাকে সরি n দিলাম, আর এই ভেতরে যেটা থাকে এটা হচ্ছে h বাই x প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h বাই x এর হোল স্কয়ার প্লাস, এরপরে আরো পাওয়ার বাড়তেছে ওইগুলা নিলাম না, না নিয়ে ব্র্যাকেটের ডট ডট দিয়ে লিখে দিলাম, আর এখানে আছে মাইনাস x টু দি পাওয়ার n, আর নিচে আছে ডিভাইডেড বাই কি h। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে যদি আমরা লিমিট h টেন্ডস টু 0 নেই, এখানে খেয়াল করে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করার আছে, এই টার্মগুলোতে h এর উপস্থিতি আছে, তাই না? খেয়াল করে দেখছো তোমরা? জি আমরা ভাইয়া।
x টু দি পাওয়ার n দিয়ে যদি এই টার্মগুলোকে গুণ করি তাহলে কি পাবো? প্রথম টার্মটা পাবো হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস n ইনটু h, নিচে একটা x আছে আর x টু দি পাওয়ার n দিয়ে গুণ করলে হয়ে যাবে x n মাইনাস 1, একটা করে পাওয়ার কমে যাবে। এর পরেরটাতে কি হবে? n ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল h স্কয়ার, নিচে থাকতেছে x স্কয়ার আর গুণ হবে x টু দি পাওয়ার n দিয়ে, তাহলে গুণ করলে আলটিমেটলি পাবো x n মাইনাস 2 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। আর এইখানে আমার ছিল কি মাইনাস x টু দি পাওয়ার n আর নিচে ছিল ডিভাইডেড বাই h। এখন এখানে আমার আলজাবার করার সময় আসছে। এখানে খেয়াল করে দেখো x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n এরা আলজাবার হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর যদি ফ্রেশ করে আমি জিনিসটা লিখি, লিমিট h টেন্ডস টু 0 n ইনটু h x n minus 1 plus n into n minus 1 divided by 2 factorial plus h square, sorry plus হবে না, into h square into h square into x to the power n minus 2 plus dot 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 dot। এটা তো তোমরা বুঝতে পারছো যে পরবর্তী যতগুলা টার্ম থাকবে সবগুলাতে h থাকবে, তাই না? জি সবগুলা টার্মে h থাকবে। তো এখন খেয়াল করে দেখো এইখানে h, এইখানে h, এরপরের গুলোতে h, তাইলে আমরা চাইলে h টাকে কমন নিয়ে নিতে পারি। h টাকে কমন নিয়ে নিলে খেয়াল করে দেখো কি হয়, h কমন নিলাম তাহলে ভিতরে থাকতেছে হচ্ছে তোমার n x টু দি পাওয়ার n minus 1 প্লাস n into n minus 1 2 ফ্যাক্টোরিয়াল, h টা একটা কমন নিয়ে নিছি তার মানে h স্কয়ার না হয় h হবে আর h x minus 2 প্লাস এর পরেরটা লিখি n into n minus 1 n minus 2 তোমার 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে হবে তোমার h স্কয়ার x n minus 3 প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। আর নিচে আছে তোমার h, এই h মোকাবেলা হওয়ার পরে লিমিট h টেন্ডস টু 0 থাকতেছে আমার x টু দি পাওয়ার n minus 1 প্লাস n ইনটু n minus 1 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল h x n minus 2 প্লাস জাস্ট বসাই দিতেছি যা ছিল তাই বসাই দিতেছি, এটাই বসাই দিচ্ছি আর n minus 3 প্লাস ডট 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 ডট। ঠিক আছে? তো এখন খেয়াল করে দেখো এখন যদি লিমিটিং ভ্যালুটা মানে লিমিট বসাই দেই h is equal to 0, তাহলে h এর টার্ম যেগুলাতে আছে সবগুলো 0 হয়ে যাবে না? এখানে h নাই তাহলে এটা বাইচা যাবে, এখানে h আছে এটা 0 হয়ে যাবে, এখানে h আছে এটা 0 হয়ে যাবে আর বাকিগুলো সবগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো আলটিমেটলি লিমিট যদি বসাই দেই তাহলে আমি ভ্যালু যেটা পাবো n x n minus 1 এটাই আমার বাইচা থাকবে। তার মানে খেয়াল করে দেখো আমরা কি করলাম, ডিফারেন্সিয়েশন অফ x টু দি পাওয়ার n করার ফলে এই জিনিসটা পাইলাম n into x to the power n minus 1। তার মানে বুঝতে পারছি কেন x to the power n এর ডিফারেন্সিয়েশন n into x minus n into মানে এইরকম আসে, জি বুঝতে পারছো? জি ভাইয়া তো মূল নিয়মে তোমাদেরকে এই সবগুলো প্রমাণ করতে হবে, যদিও মূল নিয়মে প্রমাণ পরীক্ষায় আসে না, বাট বেসিক তৈরি করার জন্য বা জিনিসগুলো বোঝার জন্য যে কনভার্সন কিভাবে আসলো এগুলো বোঝার জন্য তোমার এই মূল নিয়মের জিনিসটা করে করে শিখতে হয়। ঠিক আছে? তো আশা করি তোমাদের বইয়ে 9.2 চ্যাপ্টারে যতগুলা আছে প্লাস উদাহরণে যতগুলা ম্যাথ আছে মূল নিয়মে করার, অর্থাৎ মূল নিয়মে করার সেগুলো তোমরা করবা। ঠিক আছে? একটা ম্যাথ করে আমি অলরেডি বুঝাই দিছি যে ম্যাথগুলো মোটামুটি ভালো বড় হয় মূল নিয়মে করার। তো মূল নিয়মে করে যেগুলো আসলে শিখবা এগুলো পরবর্তীতে আমরা ডিরেক্ট ফর্মুলা হিসেবে ব্যবহার করব। যেমন ddx অফ sin x, এটা মূল নিয়মে করলে অনেক বড় একটা প্রমাণ করার পর দেখবা আসবে হচ্ছে cos x। ঠিক আছে? তো আমরা মূল নিয়মে করার পর এইটাকে পরবর্তী ম্যাথগুলোতে সরাসরি ফর্মুলা হিসেবে এটাকে ব্যবহার করব, যেখানে sin x এর ডিফারেন্সিয়েশন আসবে ডিরেক্টলি আমরা cos x লিখে দিব। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে। তো আজকে মোটামুটি এতটুকু পর্যন্তই আমার দেখানোর
কথা ছিল এতটুকু পর্যন্তই আমি দেখাইছি। আর হচ্ছে তোমরা অবশ্যই মূল নিয়মের সবগুলার ডিফারেন্সিয়েশন বাসায় পড়বা, প্র্যাকটিস করবা। আর এখানে 9.2 এ ম্যাথই আছে মনে হয় 5টা। কারণ আসলে মূল নিয়মে করার উদ্দেশ্যই হলো যেন বেসিকটা বুঝতে পারো যে কিভাবে হচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো আজকে যতটুকু দেখানো হয়েছে এই রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে? না না ভাই। ভাই। কোশ্চেন নাই? আজকে কি কোনো চিন্তা করে দিছি আমি তোমাদেরকে? না ভাই, আজকে কোনো চিন্তা করুন না। ও আজকে কোনো চিন্তা করে দেই নাই। উম তাহলে একটা চিন্তা করে দিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, বলো কি বলতেছিলা, শুনি নাই আমি। চকলেট প্রবলেম। ও চকলেট প্রবলেম। হ্যালো, জি ভাই বলেন। মানে চকলেট প্রবলেম চাচ্ছ? দেন ভাই একটা ক্যালকুলাস রিলেটেডই দেন। আচ্ছা ক্যালকুলাস তো এখন আমরা শুরুই করি নাই। চকলেট প্রবলেম চাইলে অনেক কঠিন কঠিন প্রবলেম দেয়া জি যাবে, ভাই, বুঝছো? একটু পরেই দেন। হ্যাঁ আরেকটু পরে দিব। খুব সুন্দর সুন্দর ক্যালকুলাস রিলেটেড প্রবলেম আছে, এগুলো আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিব। এখন তো আমরা একদম বেসিক আলোচনা করতেছি, বেসিকের উপর আসলে ওইরকম চকলেট প্রবলেম হয় না, কারণ এগুলো সহজ খুব। বুঝাইতে পারছি? যখন জি আমরা ভাই। গুরুমান লঘুমান এইগুলা দেখবো, অর্থাৎ একটা ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যায়, ওইখানে দেখবা খুব সুন্দর সুন্দর প্রবলেম হয়। ঠিক আছে? তাছাড়া তোমরা পর্যায়ক্রমিক ডিফারেন্সিয়েশন যখন দেখবা তখন খুব সুন্দর সুন্দর প্রবলেম আমরা সলভ করব। ঠিক আছে? তো আজকে আর তোমাদের কোনো প্রবলেম নাই, মানে কোনো কোশ্চেন নাই, তাই তো? জি জি ভাইয়া। ভাই। আচ্ছা ঠিক আছে। তো কোশ্চেন না থাকলে আমরা এইখানেই শেষ করে দিব। আচ্ছা আজকে ক্লাস রিলেটেড তোমাদের কারো কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ ভাইয়া। প্রথমে এই আচ্ছা আচ্ছা, প্রবলেম না হলে ঠিক আছে। হাসবি কোথায় গেল? হাসবি ভাই ওই আমার ওর সাথে লাস্ট কথা হয়েছে, ওই বলতেছে ওর নেট বারবার ডিস্টার্ব করতেছে, তার জন্য পরে রেকর্ডেড ভিডিও দেখবে। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওর কারণে যেন তোমাদের লাইভ ক্লাসের প্রতি আগ্রহ কইমা না যায়। ঠিক আছে? জি ক্লাসটা ভাই। ক্লাসটা কইরো আর কি, তাহলে লাইভ কোশ্চেন করতে পারবা, কারণ রেকর্ডেড ক্লাসে তো আসলে ওই সুযোগটা নাই যে তুমি লাইভ কোশ্চেন করবা, তাই না? আচ্ছা ঠিক আছে। তো যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে এতটুকু পর্যন্তই। আহ, ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।